নমস্কার, আওয়ার জার্নি টুগেদারের প্রথম ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ভোর ভোর বাড়ির সবাই মিলে গেছিলাম কামারপুকুর রামকৃষ্ণ মঠ ঘুরতে। আর বাড়ি থেকে বেরিয়েই বৃষ্টি আমাদের সঙ্গী হয়েছিল। গিয়ে পৌঁছেই গাড়ি থেকে নেমে এক দিদির সাথে দেখা হয়। সে আমাদের বলে, চলুন 12টি স্থান আমাদের টোটো করে ঘুরিয়ে দেখাবেন এবং সেই স্থানগুলোর ব্যাপারে আমাদের বলবেন। আমরা বেশ ভালোই টোটো করে তার গল্প শুনতে শুনতে এবং তার সাথে বৃষ্টি উপভোগ করতে করতে যাই। আপনারাও শুনুন সেই গল্প। এটা হচ্ছে পৌরাণিক কালের বিষ্ণু মন্দির, উপরেরটা হচ্ছে সে নাট্য মঞ্চ, যান দর্শন করে আসুন। এই যে প্রথমেই আমরা সতীনাথ পাইনের বাড়ির ভিতরে থাকা যে বিষ্ণু মন্দির, নাট্য মন্দির আছে, সেটাই আমরা দর্শন করব। চলুন দেখা যাক। জল নেই এখানে, হাত ধোয়া ভালো লাগছে। দর্শনের পর ওই নাট্যস্মৃতি মঞ্চের পাশেই একটি দোকান ছিল। সেখান থেকে আমরা রামকৃষ্ণ সারদা দেবীর ফটো, ল্যাম্পলাইট কিনে পরের জায়গা ঘোরার জন্য টোটোতে চাপবো। এরপর আমরা টোটোতে চেপে ধর্মদাস লাহা, ওখানকার যিনি জমিদার ছিলেন, তার প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দির, পাঠশালা এবং দুর্গা মন্দির দেখতে ঢুকছি। আপনারাও সে গল্প শুনুন এবং দেখুন। ঠাকুরের মনে ভীষণ আঘাত করেছিল। এখানে শনি মঙ্গলবার করে হাট বসে, তখন আমল থেকে ঠাকুর ওই হাটে যে সাদা লাল পেরের শাড়ি, সিঁদুর লালটা কিনে নিয়ে এসে তাঁতি বসে যে ওনাদের বাড়িতে জানে যে এই মাটির দোতলা বাড়িটা দেখছেন, এটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। তো ওনাদের বাড়িতে যখন মেয়ে সেজে যান, তখন ওনারা কিনতে পারেন না। তখন দুর্গাদাস পাইন ওনাকে বলেন যে তুমি মেয়েদের অন্দরমহলে যাও, ওনারা তোমার সাথে কথা বলবে। তো তিনি মেয়েদের অন্দরমহলে যান, নাচ গান করেন, মিষ্টি জল খান, জিনিসপত্র বেচা কেনা করেন। ওনারা ধরতে পারেন না। যখন রাত হয়, ওনার দাদা যখন ওনাকে খুঁজে না পায়, তখন শাড়ি সায়া জামা খুলে বগলতলায় নিয়ে বলেন, যাচ্ছি দাদা। তখনই দুর্গাদাস পাইন ওনার হাতটি ধরে বলেন, আরে গদাই, তুই আমাদের বাড়িতে কিভাবে ঢুকলি? বলে, তোদের না বড় গর্ব, এই ভেঙে দেওয়ার জন্যই ঢুকলুম। তো এখানে দেখুন লাহাবাবুদের 5খানা মন্দির আছে। ঠাকুরের পাঠশালা, বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির, প্রসন্নময়ী দেবীর প্রতিষ্ঠিত সেই মন্দির। দিলেন তো দিয়ে ইনি হচ্ছে ধর্মদাস লাহা, ইনাকে দেখে রাখুন। তখনকার দিনে জমিদার ছিলেন ধর্মদাস লাহা। জাতি লাহা ময়রা। হ্যাঁ, না, ওনারা হচ্ছে জাতে তামলি, ওনারা জমিদার ছিলেন তখনকার দিনে। হ্যাঁ, দেখুন এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে ধর্মদাস লাহার পিতা জগন্নাথ লাহা এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। তো আগেকার দিনে লাহাবাবুরা জমিদার ছিলেন, প্রচুর ধন সম্পত্তি অর্থের মালিক ছিলেন। তো বর্গীদের আক্রমণের ভয়ে সেই ধন সম্পত্তিগুলো আন্ডারগ্রাউন্ডে লুকে রাখতেন। আবার বর্গীরা চলে গেলে সেগুলো বার করে নিতেন। এটির আবার একটি পথ আছে, এই পথ থেকে অন্য পথে যাতায়াত করবার জন্য। এখন প্রাকৃতিক দুর্যোগের জন্য এই পথটি বন্ধ করা আছে। তা আপনারা উঠে ঠাকুরকে প্রণাম করুন। তো লক্ষ্য করবেন দুদিকে দুটো দরজা আছে, একটা উপর ঘরে যাওয়ার জন্য আর একটা নিচের ঘরে যাওয়ার জন্য। ঠাকুরকে উপর ঘরে শয়ন দেওয়া হয়। যান দর্শন করে আসুন। आज তোমাকে একটা ফটো নিয়ে যাও বলবো এখানে। মা চন্দ্রমণি দেবী মৈত্রী খাইয়ে পড়াশোনা করতে পাঠিয়েছেন। ঠাকুর যখন প্রথম পাঠ
পাঠশালায় আসেন তখন ঠাকুরের বয়স ছিল 5 বছর বয়স। তো প্রথম দিন পাঠশালায় যেদিন আসেন সেদিন মাস্টারমশাই ওনাকে যোগ দিয়েছিলেন, তিনি যোগ করেছিলেন। পরের দিন যখন ওনাকে বিয়োগ দিলেন তিনি আর বিয়োগ করেননি, কারণ তিনি জানতেন যোগ করলে ভক্তদের সঙ্গে যোগাযোগ, ভগবানের সঙ্গে যোগ, আর বিয়োগ করলে ভক্তদের সঙ্গে কাটাকাটি, তার মানে ভগবানের সঙ্গে বিচ্ছেদ। তো এই কথা দেখে তিনি রায়গিনী লক্ষ্য করলেন, গদায় ওনাকে ফাঁকি দিতেন, যে যোগ দিলে যোগ করতেন, আর বিয়োগের বেলা এখান থেকে উঠে যেয়ে পালিয়ে থাকতেন, বিষ্ণু মন্দিরে লুকিয়ে থাকতেন, যেটা দেখে এলেন মা কালী ছবি অঙ্কন করতেন। এটা মাস্টারমশাই দেখতে পেয়ে একদিন ওনাকে জোর করে ধরে বলেন, গদায় আজ তো তোকে ফাঁকি দিলে হবে না, তোকে বিয়োগ অঙ্ক কষতেই হবে। তো বিয়োগ অঙ্ক দিতে তিনি বললেন, আমি তো বিয়োগ করবো না, আমি যোগে বিশ্বাস। এই কথা বলতে মাস্টারমশাই ওনাকে দুঘা দিলেন। দিতে উনিও রেগে গিয়ে বললেন, তোর চালকলা বিদ্যা তোর কাছে রাখ, তোর পাঠশালায় আসবো না আমি। এই চললুম, এই যে উঠলেন আর পাঠশালার মুখ দেখলেন না। তো এখান থেকে যে উঠে যে গেলেন, তো এই যে বরাবর যে দুর্গা মন্দিরটা দেখছেন, ঠাকুরের বাবা হচ্ছে ব্রাহ্মণ মানুষ ছিলেন। যখন ওনাকে বেড়েগ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তা আসার পরে ওনাকে এই মন্দিরে পুজোর দায়িত্ব দিয়েছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে। এই দুর্গা পুজো, তো এই দুর্গা পুজোর যেমনই মহালয়ার দিন চোখ অঙ্কন করে মায়ের পুজো হতো, ঠিক একই বছরে মহালয়ার দিন যখন মায়ের চোখ অঙ্কন করা হচ্ছিল, কিছুতেই চোখ অঙ্কন করা যাচ্ছিল না। যতবার বলছিলেন ততবার চোখটি খসে পড়ে যাচ্ছিলেন। তখন ঠাকুর এখান থেকে উঠে যে স্বইচ্ছে মা দুর্গার চোখ এঁকেছিলেন। আর এই যে কাঠামোটা দেখছেন এখন প্রতিমা গড়া হচ্ছে, এটি হচ্ছে 200 বছরের কাঠামো দুর্গা মন্দির দেখা যাচ্ছে। এই দুর্গা পুজোর উপলক্ষে তখনের দিন থেকে আরম্ভ করে এখনের দিন পর্যন্ত 10 দিন যাত্রাপালা হয় এখানটায়। এইখানটা হয়, হ্যাঁ এই এখানটায়। আর এটা দেখছেন, এটা হচ্ছে রাস মন্দির, যেখানে ঠাকুর রাস করেছিলেন বলে শুনেননি, সেটা রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আর এটা দেখুন, এটা হচ্ছে ধর্মদাস লাহার একটি কন্যা ছিলেন, বিধবা কন্যা, প্রসন্ন হয়েছে। তিনি স্বপ্নে পার্বতীনাথ শিবকে দর্শন দিতে লাভ করেছিলেন, ওনার আদেশে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। যান দর্শন করে আসুন। আর এই পাঠশালায় যে উপরে যে কাঠামোটা দেখতে পাচ্ছেন, এটা আগেকার দিনের কাঠামো। শুধু এখানে একটি পিস খুলে ফেলা হয়েছে, আগে খড়ের ছিল তো খড় থেকে তুলে ফেলে দিয়ে টিনটিও করেছে। টিনটিও প্রায় অনেক বছরের পুরাতন টিন। এই সেই ধর্মদাস লাহার প্রতিষ্ঠিত দুর্গা মন্দির, 200 বছরের পুরনো এই দুর্গা মন্দিরটি। গ্রামের লোকের বাড়ি বাড়ি যে পাঠ কথা, মায়ের আরাধনার কথা গল্প শোনাতেন, এতে গ্রামের লোক বিরক্ত হতেন। তখন ওনার মাকে যে বলেছিলেন, চন্দ্রমণি তোমার ছেলে পাগল হয়ে গেছে। এই কথা শুনে ওনার মায়ের মনে ভীষণ কষ্ট হয়, যে সত্যি কি আমার ছেলে পাগল হয়ে গেছে। তখন তার পিছনে আছে কামার পুকুর, যখন গোল করে ঘুরবো দেখাবো। এবার কামার পুকুরে চান করে দেখুন ওনার মা শুয়ে তেরাতি ধর্ণা দিচ্ছেন। ধর্ণা দিতে ঠাকুর ওনাকে স্বপ্নাদেশ করে বলেন, তোমার ছেলে পাগল নয়, তোমার ছেলে মা ভবতারিণীকে পেলে শান্ত হয়ে যাবে। ওনাকে দক্ষিণেশ্বর পাঠাবো, দক্ষিণেশ্বর গেলে ওনার মন শান্তি হবে এবং পথ খুঁজে পাবে। তো ঠাকুর যখন এখান থেকে দক্ষিণেশ্বর যান, তখন ওনার দাদা রামচন্দ্র অলরেডি পূজারী হিসেবে পূজারক ছিলেন। এরপর আমরা দেখতে এসেছি ধনী কামারিনী দেবীর বাসগৃহ, চলুন দেখি। তো এই ধনী কামারিনী দেবী নিজের কোনো বংশধর ছিলেন না, কারণ তিনি 7 বছর বয়সে বিধবা হয়ে গেছিলেন। তো তিনি স্বামীর সুখ এবং সন্তান সুখ দুটোই পাননি। তিনি গদাইকে কুলে নিয়ে মহাভাগ্যবতী এবং ধনী কামারিনী দেবী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। একদিকে গদাই ধাত্রীমা আর একদিকে ভিক্ষিমা। এটি সেই ধনী কামারিনী দেবীর বাসগৃহ, তিনি এখানেই বসবাস করতেন তার একমাত্র সন্তান গদাইকে নিয়ে। তুলে নিয়েছিলেন, এই জন্য ওনার ধাত্রীমা। আর ভিক্ষেমা বলতে গদাই ওনার কাছে ভিক্ষে নিয়েছিলেন, পয়সা নেওয়ার আগে ভিক্ষেমা হয়, ভিক্ষে নিয়েছিলেন, এই জন্য ওনার ওনাদের বংশধরেরা। এটি হচ্ছে ভবতারিণী মন্দির, গদায়ের প্রতিষ্ঠিত। এই ধনী কামারিনী দেবী মা ভবতারিণীকে প্রতিষ্ঠিত করেছেন, ভবতারিণীকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার কারণ হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর যখন মা সারদামণিকে বিবাহ করেন, তখন মাকে এখানে একা ফেলে রেখে প্রায় দিনই দক্ষিণেশ্বরে পুজোর কাজে ব্যস্ত হয়ে থাকতেন। তো মা কী করছে না করছে বাবার কোনো চিন্তা ভাবনাই ছিল না, অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছিলেন। তখন এটি দেখে ধনী কামারিনী দেবীর মায়ের মনে ভীষণ কষ্ট হতো, যে আমার জীবন যেভাবে কেটেছে মায়ের জীবন সেভাবে কাটুক, সেটা কি করে সম্ভব। তখন তিনি চিন্তা ভাবনা করে ওনাদের বাড়িতে এই মাকে প্রতিষ্ঠিত করেন, যেন গ্রামে এলে কিছুক্ষণের জন্য মায়ের আরাধনায় ব্যস্ত হয়ে পড়লে এই মাকে সময় দিলে ওই মাকেও সময় দিতে পারবে। এই জন্য এই মাকে প্রতিষ্ঠিত করা হয়। ঠাকুর ভালোবেসে ওনাকে দয়াল সত্যপীর বলে ডেকেছিলেন, দেখুন কোন অঙ্ক, কারণ তিনি ছিলেন জাতির পীর। তখনকার দিনে জাতি ভেদাভেদের প্রথা ছিলেন। এটা
হ্যাঁ, এটি আসল কামারপুকুর। কামারিনী দেবীর নাম অনুযায়ী গ্রামের নাম এবং পুকুরের নাম রেখেছিলেন কামারপুকুর। করেছিলেন। এই জন্য কামারিনী দেবীর নাম দিয়ে গ্রামের নাম এবং এই পুকুরের নাম রেখেছিলেন কামারপুকুর। যাচ্ছি, হ্যাঁ। এই চিনি শাখা এরপর আমরা গিয়েছিলাম চিনু শাখারিনীর বাড়ি। ইনি একজন শাখা ব্যবসায়ী। ইনি দক্ষিণেশ্বরের মাকে নিজ হাতে শাখা পরিয়েছিলেন। বলে বসিয়ে সারা বন্ধে খাওয়াতেন। তো একদিন খাওয়ানোর সময় ঠাকুর যখন হাঁ করেন তখন ওনার মুখে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড স্বরূপটি দেখতে পান। তখন ঠাকুর ওনাকে নারায়ণদেব দর্শন দিয়ে বলেন, আসলে আমি যে কে তুই আমাকে চিনতে পেরেছিস, এই জন্য আমি তোকে দর্শন দিয়েছি। কিন্তু দর্শন দিয়েছি বলে এই কথাটি তুই গ্রামের লোককে বলবি না। যদি বলিস তোর বংশ নাশ হয়ে যাবে। ঠাকুরকে দান করে দিয়ে যায়। এরপর এই রামকৃষ্ণ মঠ মেন মন্দিরের সামনে আমাদের নামিয়ে দিয়ে ওই দিদি চলে যান এবং আমাদের মন্দির দর্শন করতে বলেন। মন্দিরে ঢোকার আগে আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম আর ক্যামেরা বন্দি করছিলাম। সেখানে আমাদের কিছু মন্দিরের লোকজন বলেন ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকা হবে না, তাই আমরা তারপর আর কোনো মন্দিরের ভিডিও আর ভিতরে করতেই পারিনি। যেটুকু করেছি সেটুকু তুলে ধরলাম। তারপর আমরা একটু খাওয়া দাওয়া করে ফিরে পড়লাম বাড়ি। আর দেখো, বাড়ি ফেরার পথে আর একটুও বৃষ্টি নেই। চলো আজ এই পর্যন্তই বন্ধুরা। প্রথম ভ্লগ, জানি অনেক ভুল হয়েছে। আবার কাল আসবো অন্য কোনো ভ্লগ নিয়ে। চলো টাটা।